আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে দয়া করে বলবেন আপনারা আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয়, দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা শুনতে পারছেন এই আশা রেখে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই 10ম অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইন্সট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিনস অফ প্র্যাকটিস 1 এই বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে গত সেশনে আমরা চতুর্থ চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং মেশিন এই অধ্যায়েরই মোট 6টি অবজেক্টিভের তৃতীয় এবং চতুর্থ অবজেক্টিভগুলি আলোচনা করেছি। মেনশন মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন এবং মেনশন ওয়ার্ক হোল্ডিং মেথডস, অর্থাৎ ড্রিলিং মেশিনের প্রধান প্রধান অংশগুলা কি কি এবং তাদের কার্যাবলী আলোচনা করেছি, আর কিভাবে ড্রিলিং মেশিনে ওয়ার্ক পিস অর্থাৎ কার্যবস্তু কিভাবে ধরা হয়, ফিক্স করা হয়, সেটা বিষয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় এই অধ্যায়েরই শেষ দুটি অবজেক্টিভ, ক্যারি আউট বেসিক ক্যালকুলেশনস ফর স্পিড অ্যান্ড ফিট, অর্থাৎ স্পিড অ্যান্ড ফিট সম্বন্ধে আলোচনা করব। স্পিড বলতে এখানে কাটিং স্পিড অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ড্রিলিং মেশিনের জন্য, আর যেটা হচ্ছে আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ টুইস্ট ড্রিল অ্যান্ড টুল ম্যাটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন ধরনের টুইস্ট ড্রিল প্রকারভেদ সম্বন্ধে আমরা আলোচনা করব। পাশাপাশি ড্রিল বিট কি ম্যাটেরিয়ালে তৈরি হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে ড্রিলিং মেশিনের কাটিং স্পিড এবং ফিট, আর বিভিন্ন ধরনের টুল বিট, ড্রিল বিট, টুইস্ট ড্রিল বিট এবং তার উপাদান বা ম্যাটেরিয়াল। আমরা প্রথম অবজেক্টিভটাতে আসি, ক্যারি আউট বেসিক ক্যালকুলেশনস ফর স্পিড অ্যান্ড ফিট। স্পিড বলতে এখানে আমরা কাটিং স্পিডকে বুঝি। The speed of a drill machine is measured in terms of the rate at which the outside or periphery of the tool moves in relation to the work being drilled, অর্থাৎ এখানে কাটিং স্পিড বলতে ড্রিলের ক্ষেত্রে আমরা বুঝি যে ড্রিল বিটের যে উপরিতলে যে কোনো কাটিং পয়েন্ট ওয়ার্ক পিসের সাপেক্ষে যে কার্যবস্তুটা ডিল করা হবে সেই ডিল কার্যবস্তুর ভিতরের ছিদ্রের সাপেক্ষে যে পরিমাণ যে গতিতে ঘুরে বা মুভ করে সেইটাকে বলে আমরা কাটিং স্পিড। ইট ইজ দ্য স্পিড অ্যাট হুইচ কাটিং টুল, দ্যাট ইজ ড্রিল বিট, রিমুভস ম্যাটেরিয়ালস ফ্রম দ্য সার্কমফারেন্স অফ এ রাউন্ড হোল ইন এ ওয়ার্ক পিস, অর্থাৎ এখানে ড্রিল বিটটা যে গতিতে কার্যবস্তুর বা ওয়ার্কপিসের ভিতরের একটা হোলের পরিধি বরাবর ম্যাটেরিয়াল কেটে অপসারণ করে সেই গতিটাকে বলে আমরা কাটিং স্পিড। একটা ম্যাটেরিয়ালের এক এক ধরনের কাটিং স্পিড থাকবে।
every material has a specific cutting speed for a specific cutting tool, অর্থাৎ একটা ম্যাটেরিয়ালকে আমরা সেই কাটে যখন ছিদ্র করতে যাই ড্রিল বিটের সাহায্যে, তখন আসলে সেটার দুইটা জিনিসের উপরে আমাদের কাটিং স্পিড নির্ভর করে। এক হচ্ছে যে কোন ম্যাটেরিয়ালটাকে কেটে আমরা ছিদ্র করছি আর কি ম্যাটেরিয়াল দ্বারা কাটছি, অর্থাৎ কাটিং টুলটা কি ম্যাটেরিয়ালের তৈরি। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস, যদি হার্ডার ম্যাটেরিয়ালস আর কাট রিলেটিভলি অ্যাট লোয়ার কাটিং স্পিড, যদি তুলনামূলকভাবে কঠিন পদার্থ কাটার সময় আমরা সাধারণত কাটিং স্পিডটা একটু কম দেব, লোয়ার কাটিং স্পিডে কাটবো। অ্যাজ ওয়েল যদি তুলনামূলকভাবে সফটওয়্যার বা নরম ধাতু হয় বা নরম ম্যাটেরিয়াল হয়, সেক্ষেত্রে আমরা কাটিং স্পিড তুলনামূলকভাবে বাড়াইতে পারবো। তো এই কাটিং স্পিড নির্ণয় করার জন্য ম্যাথমেটিক্যালি যে টার্মটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কাটিং স্পিড বি সমান সমান φdn। এখানে বি ইজ দ্য রিকমেন্ডেড কাটিং স্পিড ফর এ স্পেসিফিক ওয়ার্কপিস ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা অ্যাজ ওয়েল বিটা হচ্ছে কাটিং স্পিড কিসের, একটা যেমন আমাদের মাইল্ড স্টিল, যদি মাইল্ড স্টিলের জন্য একটা কাটিং স্পিড থাকে, কাস্ট আয়রনের জন্য একটা কাটিং স্পিড, অথবা যদি আমরা তামা বা ব্রাস বলি সেগুলোর জন্য আলাদা আলাদা কাটিং স্পিড হবে। তাহলে বিট হবে কাটিং স্পিড, আর ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য ড্রিল বিট। যে ড্রিল বিট দিয়ে আমরা ড্রিল করবো সেই ড্রিল বিটের আউটসাইড ডায়ামিটার। আর এন হচ্ছে এন ইজ দ্য রোটেশন পার মিনিট অফ দ্য ড্রিল বিট, অর্থাৎ ড্রিল বিটটা প্রতি মিনিটে কতবার করে ঘুরবে সেই স্পিডটা হচ্ছে এন, এবং এটাকে আমরা রেভলিউশন পার মিনিট দ্বারা প্রকাশ করি। এটা অনেক সময় আমরা স্পিন্ডল স্পিডও বলে থাকি। Carrier speed, cutting speed, the optimum speed for a material is affected by many factors, including the following. অনেকগুলো ফ্যাক্টরের উপরে কিন্তু আমাদের কাটিং স্পিডটা নির্ভর করে, যেমন কম্পোজিশন, হার্ডনেস এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটাকে কাটবো অথবা যে ম্যাটেরিয়াল দিয়ে কাটবো তাদের কম্পোজিশন, তাদের উপাদানগুলো কি, তাদের হার্ডনেস কেমন, কাঠিন্যতা কেমন, এবং তার থার্মাল তাদের ভিতরে তাপ পরিবাহিত গুণটা কেমন, সেটার উপর নির্ভর করে। আবার আরেকটা জিনিস, কত ডেপথ পর্যন্ত আমরা কাটবো, ড্রিল বিটটা কত গভীরে যাচ্ছে, সেটার উপরও কিন্তু কাটিং স্পিডের গুরুত্ব রয়েছে। এফিসিয়েন্সি অফ কাটিং ফ্লুইড, আমরা যে কাটিং ফ্লুইডটা সরবরাহ করি তার গুণগত মানের উপরে, তার কোয়ালিটির উপরেও কিন্তু আমাদের কাটিং স্পিড নির্ভর করে। স্টিফনেস এন্ড কন্ডিশন অফ ড্রিলিং মেশিন, ড্রিল মেশিনটা যদি দৃঢ় হয়, দৃঢ় কন্ডিশনে হয়, দৃঢ়তার সম্বন্ধে ড্রিল মেশিনের দৃঢ়তা অবস্থা, এগুলো কিন্তু কাটিং স্পিড নির্ভর করে। কার্যবস্তুর স্টিফনেস, কার্যবস্তু দৃঢ়তা, ফিক্সার, যে জিনিসটা দিয়ে আমরা কার্যবস্তুকে ধরবো, যেমন আমাদের মেশিন বাইস বা সেগুলা, অথবা টুলিং, দ্যাট ইজ শর্টার ইজ বেটার, অথবা যে আমাদের কাটিং টুল, যে ড্রিল বিটটা লম্বা ড্রিল বিট নাকি খাটো ড্রিল বিট, তার উপরও কিন্তু আমাদের কাটিং স্পিড নির্ভর করে। কোয়ালিটি অফ ফোর্স ডিজায়ার, যে ছিদ্রটা করব তার ভিতরে ফিনিশিং লেভেলটা কেমন, তার ভিতরটা কোয়ালিটি কেমন হবে, সেটার উপরে আমাদের কাটিং স্পিড নির্ভর করে। আবার লাইফ অফ টুল বিফোর রিগাইন্ড অর রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা যে টুলটা আমাদের লাইফটা কেমন, না যেমন আমাদের আর মানে এটা কি এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা গ্রাইন্ডিং করে এটা কাজ করতেছি, নাকি এটা আরো আগে গ্রাইন্ডিং করা আছে, সেই গ্রাইন্ডিং করা টুলের উপর দিয়ে আমরা কাজ করতেছি, তাহলে সেটার উপর টুল লাইফের উপরও ইম্পর্টেন্টলি নির্ভর করে আমাদের কাটিং স্পিডটা কেমন হবে। Recommended cutting speed for various metal, average cutting speed expressed in meter per minute for different operation using high speed steel cutting tool, অর্থাৎ আমরা এখানে বিভিন্ন কাস্ট আয়রন, সাধারণ কিছু ধাতু পদার্থের নাম দিয়েছি, যে কাস্ট আয়রনের কন্ডিশনটা কি, মাইল্ড স্টিলের কন্ডিশন কি, ব্রাস কি কেমন, অ্যালুমিনিয়াম কেমন, যেমন টার্নিং এর সময় কাস্ট আয়রন এবং মাইল্ড স্টিল কি গতিতে কাটা যাবে সেটা, এটা হচ্ছে মিটার পার মিনিট, কত মিটার প্রতি মিনিটে কত মিটার কাটতে পারবে। এখানে আমরা যদি টার্নিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম 15 থেকে 19, বাট আমাদের ড্রিলিং এর ক্ষেত্রে আমরা এই রোটা দেখি, সেটা হচ্ছে ড্রিলিং এর ক্ষেত্রে আমরা
এই রোটা একটু দেখি যে ড্রিলিং এর ক্ষেত্রে এই কলামটা আমরা দেখি। ড্রিলিং এর ক্ষেত্রে কাস্ট আয়রনের জন্য আমরা কাটিং স্পিড ধরতে পারি 22 থেকে 31, মাইল্ড স্টিল ক্ষেত্রে 28 থেকে 35, এবং ব্রাসের ক্ষেত্রে 60 থেকে 90 দেখতেছি আমরা, এবং অ্যালুমিনিয়ামের 60 থেকে 90। এগুলো যেহেতু নরম ম্যাটেরিয়াল, এগুলোর কাটিং স্পিড এখানে বাড়ানো গেছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই এটা হাই স্পিড কাটিং টুলের জন্য এটা প্রযোজ্য হবে। আমরা পরের স্লাইডে যাই। তাহলে আমরা দেখতেছি যে ফিট ফর ড্রিলিং মেশিন, ড্রিলিং মেশিনের জন্য ফিট সম্বন্ধে একটু আমরা আলোচনা করি। ফিট রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডেপথ দ্যাট দ্য ড্রিল বিট enters into the workpiece during one revolution of the drill. একটা ড্রিল বিট একটা পা ঘুরতে কাটিং টুল কতটুকু, ড্রিল বিটটা যেদিকে একবার ঘুরতেছে আবার জবের গভীরে কতটুকু ঢুকতেছে, সেটা হচ্ছে প্রতি এক পাক ঘূর্ণনে জবের গভীরে আমাদের ড্রিল বিটটা যতটুকু ঢুকে, সেটা হচ্ছে আমরা ড্রিলিং এর ক্ষেত্রে কাটিং স্পিড ফিট। আর কাটিং স্পিড অ্যান্ড ফিট ডিটারমাইন্স দ্য সারফেস ফিনিশ। এখন আমাদের ড্রিল করার সময় ড্রিলের ছিদ্রের ভিতরের সারফেসটা কত ফিনিশ হবে, আর এটার কেমন পাওয়ার রিকোয়ার্ড, এবং ম্যাটেরিয়াল রিমুভাল রেট, কি হারে আমরা ম্যাটেরিয়াল রিমুভ করছি, এগুলোর উপরে কিন্তু কাটিং স্পিড এবং ফিডের নির্ভর করে। কারণ কাটিং স্পিড ফিড যদি সঠিক হয়, ভালো উত্তম সেট করা যায়, তাহলে আমাদের সারফেস ফিনিশও ভালো হবে। আবার এটার জন্য আমাদের প্রয়োজনীয় পাওয়ার রিকোয়ারমেন্টও লাগবে, এবং আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি ফিড কমাই দিই কিংবা কাটিং স্পিড কমাই রাখি, তাহলে আমাদের ম্যাটেরিয়াল রিমুভাল কিন্তু ক্ষেত্রে কম হবে। আবার ম্যাটেরিয়াল রিমুভ যদি বেশি করতে চাই, কাটিং স্পিড বাড়বে, সেই কারণে, অথবা ফিড বাড়বে। তো সেই কারণে আমাদের এই দুইটা জিনিস আমাদের সারফেস ফিনিশ, পাওয়ার রিকোয়ারমেন্ট এবং ম্যাটেরিয়াল রিমুভালের উপরে নির্ভর করে। The primary factor in closing feed and speed is the choosing feed and speed is the material to be cut. প্রথমে আমাদের এইগুলা ফিড এবং স্পিড, কাটিং স্পিড, এই দুইটা জিনিস নির্ণয় করতে হলে আমাদের প্রথমে আমল নিতে হবে আমাদের ম্যাটেরিয়াল টু বি কাট, যে ম্যাটেরিয়ালটা আমরা ডিল করব, যে ম্যাটেরিয়ালের ভিতরে আমরা ছিদ্র করব, সেই ম্যাটেরিয়ালটা আমাদের আমলে নিতে হবে, সেটা আমরা কনসিডার করব। We use the smaller values for stronger and harder materials. যদি আমরা সাধারণত কাটিং স্পিড ফিড এগুলা দুইটাই আমরা যদি হার্ড ম্যাটেরিয়াল বা স্ট্রং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এটা কম নেব, এবং তুলনামূলকভাবে লোয়ার ভ্যালু ফর উইকার এন্ড সফটওয়্যার ম্যাটেরিয়াল। আর যদি আমরা দুর্বল বা সফট ম্যাটেরিয়াল পাই, তাহলে সেক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে লার্জার ভ্যালু নেব। আর ফিডের ক্যালকুলেশনটা আমরা দেখি, ফিড এফ ইকুয়াল টু এন ইন্টু এফ আর, হোয়ার এফ হচ্ছে কি ক্যালকুলেটেড লিনিয়ার ফিড রেট অফ দ্য ড্রিল ইন এটা এখানে ইঞ্চ আসছে, আমরা সাধারণত মিলিমিটারে নেব। আমি এটা কারেকশন করে নেব, এটা হতে পারে ইঞ্চিতে হতে পারে। প্রতি মিনিটে ড্রিলটা কত মিলিমিটার বা কত ইঞ্চি গভীরে যাচ্ছে, সেটা এখানে হচ্ছে এফ। আর এন হচ্ছে স্পিন্ডল স্পিড, দ্যাট ইজ স্পিন্ডল স্পিড মানে হচ্ছে আমাদের ড্রিল বিটের স্পিড। আর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এফআর, ফিট ফার রেভুলেশন অফ দ্য ড্রিল, অর্থাৎ এখানে প্রতি ঘূর্ণনে ড্রিল বিট কতটুকু যাচ্ছে ভিতরে, কতটুকু গভীরে যাচ্ছে, সেটা হচ্ছে এফআর। In addition, the following rules of thumb should be observed when applicable. অর্থাৎ এর বাইরে আমরা কিছু থাম রুল আমরা একটু ফলো করব যখন আমরা এই ড্রিলিং অ্যাপ্লিকেশনে যাব। অলওয়েজ স্টার্ট দ্য স্লোয়ার স্পিড, অর্থাৎ যদিও আমার অ্যারাউন্ড 50%, অর্থাৎ আমি ক্যালকুলেশন করে যে পরিমাণ, যে মানটা আমরা বের করেছি, যদি আমরা কাটিং স্পিড 25 মিলিমিটার ধরি, 25 মিটার পার মিনিট ধরে, কিন্তু আমরা প্রথমে এটা একটু কম থেকে শুরু করব, and build up to the maximum after trial indicate the job can run faster.
যদি আমরা দেখি যে না আমাদের কাটিং এ কোনো অসুবিধা হচ্ছে না, তখন আমরা কিন্তু এটা আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশন বা ম্যাক্সিমাম কন্ডিশনে কাটিং স্পিড বাড়ায় নেব। ওভারলোডিং দ্য ড্রিল বিট বাই ফিডিং টু কুইকলি in Z will result in an excessive chief load on each drill lip, causing the cutting edge to fracture. অর্থাৎ আমরা যদি ড্রিল বিটকে জবের দ্রুত ফিড করি, তাহলে সেক্ষেত্রে এক্সেসিভ চিপ লোড হবে এবং সেক্ষেত্রে এটা আমাদের ড্রিলের লিপে বা টিপের লিপের মধ্যে জমবে এবং কজিং কাটিং এজ টু ফ্র্যাকচার। অর্থাৎ কাটিং এজটা আমাদের কাটিং টুলে কাটিং এজ ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আর fake drilling or the practicing of drilling a short distance, then withdrawing the drill will reduce the tendency of sieves to collect in the bottom of the hole. অর্থাৎ আমরা যদি ড্রিল একটু করে গভীরে দিয়ে আবার একটু করে তুলি, আবার দিয়ে আবার তুলি, তাহলে এই ক্ষেত্রে রিডিউস হবে কি কাটিং টুলের তল নিচে অর্থাৎ হোলের বটমে আমাদের চিপস জমতে পারবে না। অল্প অল্প করে কেটে আমরা অল্প অল্প করে তুলে ফেললাম, তাহলে আর সেখানে জমতে পারবে না। The deeper hole the hole, the more frequent drill must be retracted or faked to be effective. অর্থাৎ যত বেশি ড্রিল বিট ছিদ্রটা যত লম্বা হবে, যত গভীর হবে, তত বেশি আমরা এই আমাদের পেক করতে হবে, ড্রিল বিটটাকে উঠানামা অগ্রপ্রসার করতে হবে। The deeper the hole, the greater the tendency is for chiefs to peck and clog the fluids of the drill. অর্থাৎ যদি ছিদ্র বড় হয়, আবার সেই ক্ষেত্রে আমাদের এই চিপসটা কিন্তু ফ্লুইডের সাথে আটকে যাওয়ার বা ভিতরে জমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে this increases the amount of heat generated and prevents the cutting lubricants from the conducting heat away from the drill point. অর্থাৎ যদি এভাবে সেখানে ভিতরে আমাদের এরকম কোনো চিটগুলা ফ্লুইডের সাথে লেগে যায়, তাহলে কি হবে, হিট জেনারেশনটা বেড়ে যাবে এবং কাটিং ফ্লুইড যেটা বা লুব্রিকেন্ট যেটা আমাদের কাটিং টুলের ফ্রন্ট অর্থাৎ কাটিং এজে আসার কথা, সেটা ভালোভাবে সেখানে পৌঁছবে না এবং ড্রিল পয়েন্টে যেভাবে বুঝবে না, তাহলে সেক্ষেত্রে কি হিট জেনারেট হবে এবং এক্সেসিভ বিল্ড আপ অফ হিট অ্যাট দ্য ড্রিল পয়েন্ট রেজাল্টস ইন প্রিমেচিউর ফেলিওর। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের কাটিং টুলের এজটা ফেলিওর হবে, আগে ভাগে দ্রুত এটা কিন্তু আমাদের কাটিং টুলটা বোত হয়ে যাবে। Then a reduction in speed and feed to reduce the amount of heat is required in deep hole drilling. এই জন্য রিডাকশন অফ স্পিড অ্যান্ড ফিড টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ হিট। অর্থাৎ এই জন্য আমরা যখন মনে করি গভীর ছিদ্র করি, তাহলে আমরা ফিডটা বিশেষ করে ফিডটা আমরা স্পিড অ্যান্ড ফিড এগুলো আমরা কমাই দিব, কি জন্য, যাতে অ্যামাউন্ট অফ হিট ইজ রিকোয়ার্ড টু যে অ্যামাউন্ট অফ হিট এটাকে রিকোয়ার্ড কমানো যায়, রিডিউস করা যায়। সেই কারণে এটা ক্ষেত্রে হচ্ছে গভীর ছিদ্রের ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতে হবে। Applications where coolant cannot be effectively applied, আর এটা কি ড্রিলিং, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের ড্রিলিং এর ক্ষেত্রে যদি আমাদের কি হয়, আমাদের কুলেন্টটা যদি সেখানে ভালোভাবে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজটা দ্রুত আমাদের এটা উঠানামা করতে হবে এবং কাটিং স্পিড অ্যান্ড ফিড এগুলো আমাদের কমায় রাখতে হবে, যাতে রেডি অ্যামাউন্টটা হিটটা কম হয়, কুলেন্ট যেন তাড়াতাড়ি পৌঁছতে পারে এবং ঠান্ডা করতে পারে। আর consequently feeds and speed should be reduced up to 50% when drilling holes differ than 3 drill diameter. তাহলে আমাদের এখানে একটা, যদি আমাদের ড্রিলিং ডায়ামিটার চাইতে 3 গুণ যদি আমাদের হোলের ডিপ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাটিং স্পিড এবং ফিড এগুলা 50% পর্যন্ত কমায় ফেলতে হবে। Average cutting a feed, cutting speed and feed and depth of cut for different materials. তাহলে আমাদের সাধারণত এগুলো আমাদের কাটিং স্পিড কাস্টানের জন্য, কিন্তু বিশেষ করে ড্রিলিং এর জন্য, আর এইটা হচ্ছে আমাদের ফিট মিলিমিটার পার রেভলিউশন, এটা 0.2 থেকে 8 পর্যন্ত। আর ডেপথ অফ কাট
0.5 থেকে 1 মিলিমিটার ম্যাক্সিমাম, অপারেটিং 2 or 5 to 5 ফর রাফিং অপারেশন। 2 থেকে 5 পর্যন্ত রাফিং করা যায়। ফিনিশিং এর জন্য আমরা 0.1 থেকে 1 মিলিমিটার, 0.5 থেকে 1 মিলিমিটার পর্যন্ত আমরা ড্যাপ দিতে হবে। অর্থাৎ আমরা প্রতিবারে জবের আউটসাইডে, হোলের আউটসাইডটা প্রতিবারে 0.1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত আমরা বাড়াতে পারবো। এখানে একটা প্রবলেম আছে, আমরা দেখি প্রবলেমটা। Carry out basic calculation for speed and feed. And calculate the RPM and feed for a 12 millimeter high speed steel drill bit in soft cast iron involving having the cutting speed 35 meter per minute and feed 0.2 millimeter per revolution on a manual drilling machine in the lab or workshop. আমরা B সমান আমরা ফাইডিয়ান বাই 1000, অর্থাৎ এখানে আমরা বলছিলাম যে B সমান ফাইডিয়ান, বাট এখানে আমরা কেন 1000 দিয়ে ভাগ করছি? কারণ আমাদের এখানে কাটিং স্পিডটা আছে মিটারে আর আমাদের ব্যাস রয়েছে মিলিমিটারে। সেই কারণে এখানে আমাদের ড্রিল বিটের 12 মিলিমিটার ব্যাস দেওয়া আছে, সেই কারণে আমরা এখানে 1000 দিয়ে সেটাকে ভাগ করে সবগুলো মিটারে নিয়েছি। এই জন্য আমাদের আর n সমান আসে তাহলে d ইন্টু 1000 ডিভাইড বাই 5d অ্যাজ ওয়েল, সেটা আসতেছে আমাদের এখানে 928 আরপিএম, প্রতি মিনিটে 928 বার ঘুরবে। আর ফিড হচ্ছে f ইকুয়াল টু n ইন্টু এফ আর, f সমান n এর মান আমরা 928 এখানে বের করেছি, আর এফ আর সমান 2.2 মিলিমিটার পার রেভলিউশন। তাহলে আমাদের প্রতি মিনিটে ফিড 18.56 মিলিমিটার পার মিনিট, অর্থাৎ আমাদের এটা প্রতি মিনিটে 18 মিলিমিটার পর্যন্ত গভীর পর্যন্ত যাইতে পারবে। এরপর আসছে যে আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ টুইস্ট ড্রিল এন্ড টুল ম্যাটেরিয়ালস। আমরা এখানে দেখতেছি একটা ড্রিল বিটের বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে এটা পুরো একটা ড্রিল বিটের অংশ, এটা তার সাইড ভিউ। এই অংশটুকু আমরা বলি শ্যাঙ্ক, এটা নেক, এটা হেলিক্স অ্যাঙ্গেল, আর এই অংশটুকু এটাকে বলি আমরা কাটিং এজ, হ্যাঁ, আর এটাকে বলি পয়েন্ট অ্যাঙ্গেল বা কাটিং অ্যাঙ্গেল অনেকে বলে। এটা 118 ডিগ্রির মতো থাকে, 118 ডিগ্রি স্ট্যান্ডার্ড। আর এই অংশটুকু ড্রিল বিটের বডি, এটা এইটুকু পর্যন্ত আমরা গভীর ডুবাইতে পারবো জবের। আর এটাকে নেক বলছে। আর এই অংশটুকু শ্যাঙ্ক, এগুলো আমাদের জবটা এই ড্রিল বিটটাতে আমাদের চাকের মধ্যে ধরবে বা স্পিন্ডলের মধ্যে ধরবে, সেটার জন্য ব্যবস্থা এটা। আর এইটা এখানে সাইড ভিউ, এখানে আমরা দেখেছি এটা হচ্ছে কি সিজেল এজ, অর্থাৎ এই অংশটা জবের মধ্যে প্রথমে পতিত হয়। আর এইটা হচ্ছে কাটিং এজ। আর এই যে এটুকু অংশ, এটা আমরা ড্রিল বিটে দেখতে পাই, এটা এই অংশটুকু, এই যে রিবটা, এই অংশটুকু, এটা হচ্ছে আমরা মার্জিন বলি এন্ড বি। আর এটা হচ্ছে কি ওয়েব থিকনেস, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত যে থিকনেসটা, এটাকে বলি আমরা ওয়েব থিকনেস। তাহলে আমরা কাটিং ড্রিল বিটের বিভিন্ন প্রকারভেদগুলো আমরা পড়ছিলাম। তো ড্রিল বিটের প্রকারভেদের মধ্যে প্রথম হচ্ছে কি ক্লাসিফিকেশন বেসড অন শ্যাঙ্ক, অর্থাৎ ড্রিল বিটের শ্যাঙ্কটা কেমন। আমরা এখানে বলছি এই অংশটু শ্যাঙ্ক না, এই শ্যাঙ্কের উপর ভিত্তি করে আমরা ড্রিল বিটকে প্রধানত দুই ভাগে ভাগ করে, একটা স্ট্রেট বা প্যারালাল শ্যাঙ্ক, আর হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক। এই যে এখানে এটা হচ্ছে আমাদের, তো স্ট্রেট শ্যাঙ্ক, যেটা শ্যাঙ্কের অংশটু সোজা হবে এবং এটা ফ্ল্যাট হতে পারে, ট্যাঙ্ক থাকতে পারে, না থাকতে পারে, নেক এগুলা বা গ্রুপ এগুলা থাকতে পারে, না থাকতে পারে। কিন্তু ট্যাপার শ্যাঙ্কের ভিতরে কিন্তু এই বিশেষ করে এখানে একটা কি ট্যাঙ্ক অবশ্যই থাকে সাধারণত। আমরা একটা ছবিগুলো দেখি, এটা প্যারালাল, এই অংশটুকু, যে অংশটুকু ধরো এটা সোজা, এই জন্য এটাকে প্যারালাল শ্যাঙ্ক বলে। বাকি অংশগুলো একরকম হতে পারে। আর এইটার এই অংশটুকু আমরা দেখছি যে এই অংশটুকু আমরা এইটার এই অংশটুকু একটু ট্যাপার, এই জন্য এটা ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিট বলে। তাহলে আর এটা আরেকভাবে বাকি আছে কনস্ট্রাকশন, কিভাবে, অর্থাৎ হোমোজেনিয়াস ড্রিল, সমস্ত অংশ একইভাবে তৈরি করা যদি হয় সেটাকে আমরা বলি হোমোজেনিয়াস ড্রিল। আর এটাকে বলি এরপরে টিপ ড্রিল, অর্থাৎ টিপটাকে, বডিটা এক অংশ তৈরি, টিপটা আরেক অংশ তৈরি, সেটাকে বলি আমরা টিপ ড্রিলস। আর ইনসার্ট ড্রিলস অর্থাৎ এই ড্রিল বিটের ভিতরে তার মধ্যে আলাদা আলাদা কোনো টিপ
বা এটা সংযুক্ত করতে পারি। হ্যাঁ, এগুলা সাধারণত হোমোজিনিয়াস যেগুলো হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল বা কার্বাইডের হতে পারে অথবা হাই কার্বন স্টিলের হতে পারে, যেগুলো সাধারণত হাই কার্বন স্টিল সাধারণত কার্বন কাজের জন্য তৈরি করা হয়। এরপরে আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই ড্রিল বিটটা বা এই ড্রিল বিটটা, এটা পুরো অংশটা একই ম্যাটেরিয়াল তৈরি, কিন্তু এইটার কিন্তু এই অংশটুকু আলাদা, ভিন্ন ম্যাটেরিয়াল, আর এই অংশটুকু ভিন্ন ম্যাটেরিয়াল। এই জন্য যেটা আমরা এখানে দেখছিলাম যে টিপ ড্রিল, সেটার বডির দুইটা অংশ, একটা অংশ একটা ম্যাটেরিয়াল তৈরি, আর একটা অংশ আমাদের কাটিং ম্যাটেরিয়ালের তৈরি হয়। আরেকটা যেটা বলছিলাম আমরা এখানে ইনসার্ট ড্রিল, সেটার মধ্যে আমরা আলাদা সাধারণত কার্ডেজ আকারে কার্বাইড টুল বা কার্বাইড টিপ এগুলো আমরা এখানে সেট করি। দেখেন এই যে এখানে এখানে এগুলো ড্রিলের মুখে ফ্লুইডসের গায়ে আমরা এই আলাদা করে টিপ যুক্ত করে দিয়েছি, সেগুলো আমরা আমরা বলছি সেটা এই যে ইনসার্ট ড্রিলস, অর্থাৎ দোজ হ্যাভিং কাটিং পোর্শনস অর ইন্ডেক্সেবল কাটিং ইনসার্টস, দ্যাট ইজ কাট ইজ ইন দ্য হেল্ড ইন প্লেস, এখানে আমরা এটাকে দেখতে পাচ্ছি। এরপরে আছে আমাদের বেসড অন লেংথ টু ডায়ামিটার রেশিও, অর্থাৎ ড্রিল বিটের লেংথ এবং ডায়ামিটারের মধ্যে যে রেশিও, সেটা ভিত্তি করে আমরা স্টাব ড্রিলস, দোজ হ্যাভিং ভেরি শর্ট বডি লেংথ, বডি লেংথটা খুব ছোট হলে এটাকে বলে আমরা স্টাব ড্রিলস। আর রেগুলার লেংথ ড্রিলস, অর্থাৎ ড্রিলস হ্যাভিং লেংথ টু ডায়ামিটার রেশিও নট এক্সিড 10, অর্থাৎ ডায়ামিটার এবং লেংথের মধ্যে লেংথের উপর 10-এর বেশি নয়। আর যেটা জব্বার্ড লেংথ ড্রিলস আর মোস্ট কমন টাইপ অফ সাচ ড্রিলস, এইগুলোর ক্ষেত্রে এগুলার দৈর্ঘ্যটা ডায়ামিটারের 10 গুণের চাইতে বেশি হবে, সেক্ষেত্রে আমরা এগুলাকে বলি জব্বার লেংথ ড্রিলস। এরপর আমরা আসবো টুইস্ট ড্রিলের ম্যাটেরিয়াল। টুইস্ট ড্রিল সাধারণত এই বিভিন্ন ম্যাটেরিয়ালের তৈরি হয়ে থাকে, যেমন আমরা কার্বন স্টিলেরও তৈরি হয়ে থাকে, আবার হাই স্পিড স্টিলের তৈরি হয়ে থাকে, আবার কার্বাইডের আয়রন কার্বাইড, এই আয়রন কার্বাইডেরও তৈরি হয়ে থাকে। তো সাধারণত আমরা দ্য টুইস্ট ড্রিলস আর ম্যানুফ্যাকচার ফ্রম দ্য ফলোইং ম্যাটেরিয়ালস। এক নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচার অ্যাজ ওয়ান পিস, যদি একটা পিস হিসেবে তৈরি করে সেটা ডাইরেক্ট হাই স্পিড স্টিল হতে পারে অথবা কার্বন স্টিলের হতে পারে। আর যদি ম্যানুফ্যাকচার অ্যাজ টু পার্ট, টু পিস, অর্থাৎ বডির অংশ আর আমাদের কাটিং এজ দুইটা অংশ, তাহলে সেক্ষেত্রে বডি অংশটুকু যেটা কাটিং অংশ সেটা হাই স্পিড স্টিলের তৈরি, আর শ্যাঙ্কটা থাকে সাধারণ কার্বন স্টিলের। এটা হাই স্পিড স্টিল তৈরি হতে পারে অথবা এটা হাই কার্বাইডেরও তৈরি হতে পারে। In general purpose application, high speed steel drills are widely employed because of their greater cutting efficiency. সাধারণভাবে আমরা হাই স্পিড স্টিলের টুলই ব্যবহার করে থাকি। আর আরেকটা কাটিং ম্যাটেরিয়াল আছে যে কার্বাইড, সিমেন্টেড কার্বাইড বলে আমরা, এটা কার্বাইড টুল বলা হয়। এই টুলসের টিপস গুলো যেগুলো আমরা কিছুক্ষণ আগে এখানে ব্যবহার করছি, এই যে টিপস গুলো, এগুলো সাধারণত কার্বাইডের হয়ে থাকে। এই সিমেন্টেড কার্বাইড টিপস আর এমপ্লয়েড ফর মাস প্রোডাকশন, যখন আমরা খুব বেশি প্রোডাকশন করি এগুলার গুণগত মানটা খুব ভালো থাকে, কারণে আমরা এগুলা ব্যবহার করে থাকি। এবং এগুলা খুব কাটিং স্পিডটা খুব ভালো কাটিং স্পিড, এবং অনেক হার্ড ম্যাটেরিয়ালকেও কাটতে পারে, সেই কারণে এটা অন্য হাই স্পিড স্টিলের সাথে কাটিং স্পিড অনেক বেশি গতিতে কাটতে পারে এবং টিকে থাকতে পারে অনেক হিট, সেটা ব্যবহার করা। এইখানে আমরা এটা নিয়ে আসছি যে এখানে এই যে টিপগুলা, এগুলো আমরা ব্যবহার করে থাকি সিমেন্টেড কার্বাইডের। তাহলে বন্ধুরা, আমরা আজকে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকে সেশনে আমরা আলোচনা করলাম বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিড এক্সেল, অবশ্যই এটা ড্রিল মেশিন ডিলিং এর ক্ষেত্রে। আর ডিফারেন্ট টাইপস অফ টুইস্ট ডিলের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করেছি ড্রিল বিটগুলো কি কি ম্যাটেরিয়ালের তৈরি হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করেছি। আমি আশা করছি আমার এই সেশনটা আপনাদের সবার বুঝে এসেছে। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, বিশেষ করে শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীদের কোনো কোশ্চেন থাকলে, পরামর্শ থাকলে দয়া করে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। আমার পরবর্তী সেশনগুলো আরো ভালোভাবে কন্ডাক্ট করার জন্য সেটা অনেক সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আগামী সেশনে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার সম্পর্কে। সেক্ষেত্রে সেখানে 4টা অবজেক্টিভ আছে, তার মধ্যে প্রথম 2টা অবজেক্টিভ ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন সম্বন্ধে আলোচনা করব, আর ডিস্টিংগুইশড সারফেস গ্রাইন্ডিং মেশিন, এগুলোর ভিতরে আমাদের পার্থক্য সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন এবং পেডেস্টাল গ্রাইন্ডিং, বিভিন্ন সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং পেডেস্টাল গ্রাইন্ডারের মধ্যে পার্থক্যগুলো আমরা আলোচনা করব। তো আমাদের এই সেশনটা যদি
আপনাদের আবার দেখতে চান তাহলে www.skills.gov.bd এই সাইটে ভিজিট করুন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সেশনটি আপনারা যারা দেখলেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন এই আশা করে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।